আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন এই যে প্রথমে যে নিয়মটা আছে, 1 নম্বর নিয়মটা, এটা হচ্ছে খুবই সাধারণ একটা রুলস। প্রথমে কি থাকে বাক্যে, এই যে দেখুন, এটা হচ্ছে খুবই সাধারণ একটা রুলস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে কোনো বাক্যে আপনি খুব সিম্পল যে সেন্টেন্স গুলো আছে, যে ছোট ছোট যে বাক্যগুলো, এগুলো আপনি এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারবেন। এটা হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে একটা কি থাকবে, ভার্ব থাকবে, তারপর একটা অবজেক্ট থাকবে। দেখুন, আমাকে কেউ একজন কল দিচ্ছে, আচ্ছা যাক। তাহলে আমাদের সাবজেক্টটা কি, মানে আমার বাক্যে কি কি অংশ আমার বাক্যের সাবজেক্ট হইতে পারে, এটা একটু খেয়াল করুন। সাবজেক্ট মানে কি, কর্তা, কর্তার পরে থাকে কি বার, বার মানে কি, বার হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে কি একটা কর্তা। সাবজেক্টটা কি আমি একটু পরে বুঝে বলতেছি। তারপর আমার কি থাকে, একটা বার থাকবে। এটা হচ্ছে আমার একদমই সিম্পল যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলোর গঠন হচ্ছে এটা। তার মানে আপনি যদি সব সেন্টেন্স যদি এই স্ট্রাকচারে লেখেন, সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার পাওয়া কিন্তু আসলে পসিবল না। ভার্বের পরে আমার যে যে অংশটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট কি কি হইতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বিয়াল অংশ থাকতে পারে। সেটা কি রকম, আপনাদেরকে একটা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই যে একটা সিম্পল সেন্টেন্স দেখেন এখানে, আই ইট রাইস। আই ইট কি, রাইস। তাহলে এই বাক্যের মধ্যে আইটা হচ্ছে একটা সাবজেক্ট, ইট হচ্ছে একটা ভার্ব, রাইস হচ্ছে একটা অবজেক্ট। এখন দেখুন, সাবজেক্টটা কি, সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ ভার্বের কাজটা যে করবে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে ইট, ইট মানে খাওয়া, এই যে খাওয়ার কাজটা কে করতেছে, খাওয়ার কাজটা আমি করতেছি, তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি আমি। ইট হচ্ছে কি আমার যে কাজটা, যে কর্মটা, যে ক্রিয়া, সরি ক্রিয়া, ক্রিয়া যেটা, সেটা হচ্ছে আমার কি, ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে ইট। এবার আমার কর্মটা কি, এই যে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে কি আমি কি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, মানে আই ইট রাইস। তাহলে রাইস হচ্ছে এখানে অবজেক্ট। এটা হচ্ছে আমার সাধারণ ঘটক। এখন আপনি যখন যখন টেন্স জানবেন, তখন এই ধরনের বাক্যগুলো কি খুব সহজেই লিখতে পারবেন এই স্ট্রাকচারে। এখন সবগুলো বাক্যই কি আমরা স্ট্রাকচারে লিখতে পারবো না? সব বাক্য আমরা একই স্ট্রাকচারে লিখলে এটা খুব সাধারণ লেখা হয়ে যাবে। আপনাকে যদি ভালো মানে লিখতে হয়, সেক্ষেত্রে সব বাক্য এই সিম্পল সেন্টেন্সে লেখা যাবে না। কিছু বাক্য আপনাকে অ্যাক্টিভ, প্যাসিভ, প্যাসিভ মোডে লিখতে হবে। কিছু বাক্য আপনাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এখন আমি যদি দেখি যে আরেকটা গঠন আছে, সেটা হচ্ছে কি, আমার 2 নম্বর যে গঠনটা, লিঙ্কিং ভার্ব যুক্ত স্ট্রাকচার। অর্থাৎ আমার বাক্যের মধ্যে কিছু কি থাকবে, লিঙ্কিং ভার্ব থাকবে। এখন লিঙ্কিং ভার্বটা হচ্ছে কি ধরনের, ধরুন এখানে লিঙ্কিং ভার্ব কি, টু বি ভার্ব বা অন্য কোনো লিঙ্কিং ভার্ব থাকতে পারে। আমরা টু বি ভার্বের ব্যবহারটা আসলে কখন করি বাক্যের মধ্যে, দেখুন আপনাকে আমি একটা বাংলা উদাহরণ দেখাচ্ছি আগে। তো টু বি ভার্বের যে স্ট্রাকচারটা সেটা আগে বলি। সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব থাকে, তারপরে নাউনও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউন অথবা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমার যে বি ভার্বের পরে, মানে আপনি যখন একটা বাক্যকে ইংরেজি করবেন, এই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কোন অংশের পরে কোন অংশটা লিখবো। এই জিনিসটি আমাদের বেশিরভাগ আমরা মানে আমাদের প্রবলেম হচ্ছে এই জায়গায়। তাহলে আমি প্রথমে সাবজেক্টটা লিখবো, তারপরে একটা বি ভার্ব লিখবো, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ লিখবো। এখন দেখুন একটা এক্সাম্পল, আমি ইংরেজি বাক্যটা আগে দেখবো না, আগে বাংলাটা দেখবো। তিনি একজন শিক্ষক। তিনি একজন শিক্ষক। প্রথমে বলুন তো এই বাক্যের মধ্যে কোনো ভার্ব আছে কিনা। তিনি একজন শিক্ষক, এই বাক্যে কোনো ভার্ব নেই। আপনাদেরকে পার্টস অফ স্পিচের ধারণাটা থাকতে হবে। আমি এই যেগুলো এখন পড়াবো, এই লেকচার শিট গুলো আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনাদের প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচের খুব ভালো ধারণা রাখতে হবে, কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এই বিষয়টা আগে জানতে হবে। কি, তিনি একজন শিক্ষক, আমি যদি এই বাক্যটা দিয়ে একটু খেয়াল করি, এই বাক্যের মধ্যে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে তিনি। আমার এই বাক্যে কোনো ভার্ব নেই। এই যে একজন শিক্ষক, এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে অবজেক্ট, এই পুরোটা হচ্ছে কি অবজেক্ট। এখন দেখুন, যখন আমি এটাকে ইংরেজিতে লিখবো, আমি তিনি, তিনি ইংরেজি কি, প্রথমে আমি সাবজেক্টটা লিখবো। আগে আমাদেরকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে বাংলা বাক্যে।
এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে তিনি। এরপর আমি যদি দেখি যে এই বাক্যে ভার্ব কি, এই বাক্যে আসলে মূলত কোনো ভার্ব নেই। ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে এখানে লিখলাম টু বি ভার্ব, সেক্ষেত্রে আমরা এই টু বি ভার্বটা ব্যবহার করব যদি কোনো ভার্ব না থাকে। এখন যেহেতু আমার এই বাক্যে কোনো ভার্ব নাই, তাহলে আমি কি ব্যবহার করবো? এই টু বি ভার্বটা ব্যবহার করবো। সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? এই যে সাবজেক্ট তিনি, তিনি ইংরেজি কি? কি। তোমরা তো বলবা যে সে ইংরেজি হচ্ছে হি। আমরা যখন বড় কাউকে সম্বোধন করি তখন আমরা তিনি বলে সম্বোধন করি। সমবয়সী বা ছোট কাউকে আমরা সে বলতে পারি, যেহেতু তিনি, আমরা কি লিখবো? হি। এখন দেখুন এখানে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো টোটালি এই বাক্যে কোনো ভার্ব নেই। সেক্ষেত্রে আমরা একটা ভার্ব ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা কি ভার্ব ইউজ করতে পারবো? আমরা সেক্ষেত্রে একটা বি ভার্ব ইউজ করতে পারবো। এখন দেখুন এই যে বি ভার্বটা, বি ভার্বের পরে আমার কাজটা হচ্ছে কি অবজেক্টটা লিখবো। এখানে অবজেক্ট কি? একজন শিক্ষক। আমরা লিখলাম হি ইজ আ, এই যে তখন আমরা অবজেক্ট লিখবো। অবজেক্ট কি? একজন শিক্ষক। একজন শিক্ষক ইংরেজি কি? আর টিচার। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে? হি ইজ আ টিচার। এরকম ছোট ছোট দৈনিক ৮-১০টা বাক্য আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করবেন ঠিক এই স্ট্রাকচারে। আমরা এখন প্রত্যেকটা নিয়ম, মানে আমার যতগুলো স্ট্রাকচার আছে বাক্য তৈরি, টোটালি সবগুলো স্ট্রাকচার আমরা আজকে শিখাবো। আপনারা যে স্ট্রাকচার গুলা পারবেন আর যে স্ট্রাকচার গুলো এখন শিখাবো, প্রত্যেকটা স্ট্রাকচার থেকে দৈনিক ৬ থেকে ৭টা এক্সাম্পল বা আপনারা লিখবেন। এখন দেখুন কোনো কিছুর অনুভূতি বা প্রতীয়মান কোনো কিছু বোঝানোর সময় আমরা একটা স্ট্রাকচার ফলো করি। সেটা কি? প্রথমে আমরা সাবজেক্ট লিখি, সাবজেক্টের পরে আমরা লুক, ফিল, সিন, বিকাম এগুলো ইউজ করি। তারপর আমরা কি করব? একটা অ্যাডজেক্টিভ লিখব। যেমন এখানে দেখুন সে খুশি দেখাচ্ছে, সে খুশি দেখাচ্ছে। এখন আপনি যদি টেন্সের কথা চিন্তা করেন তাহলে আপনি হয়তো বলবেন যে যেহেতু এখানে দেখাচ্ছে আছে, এটা মনে হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হইতে পারে। না, আসলে কারো অনুভূতি বা প্রতীয়মান যদি এরকম কোনো কিছু বুঝে আমরা এই শব্দগুলো ব্যবহার করব, তবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখতে হবে। আমরা কিভাবে লিখবো? শি, প্রথমে সাবজেক্টে লিখবো কি? শি দেখাচ্ছে। তাহলে আমরা কি ইউজ করব? আমরা এখানে লুকস ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? যেহেতু দেখাচ্ছে তাহলে কি? লুকস। লুকস এর পরে সে কি দেখাচ্ছে? সে খুশি দেখাচ্ছে। এটা হচ্ছে কি? হ্যাপি। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে কি? অবজেক্ট। যেমন আমি এই বাক্যটার কথা যদি আবার আপনাদেরকে একটু রিপিট করি, সে খুশি দেখাচ্ছে, মানে কাকে? সে, সে হচ্ছে সাবজেক্ট। ভার্বটা কি? দেখাচ্ছে, এটা হচ্ছে লুকস। আর কি দেখাচ্ছে? খুশি। এই খুশিটা হচ্ছে এখানে কি? অবজেক্ট। দেখেন এখানে অবজেক্টটা কি? এখানে আমরা বাক্যের অবজেক্টের জায়গায় এখানে কি হচ্ছে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসছে। অর্থাৎ অ্যাডজেক্টিভটা বাক্যের ভার্বের পরেও অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়। এখন দেখুন কোন বাক্যে যখন আমরা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করি, মডেল অক্সিলারি ভার্ব গুলো আমরা কিভাবে ব্যবহার করি? আর একটা স্ট্রাকচার হচ্ছে কি? মডেল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্য কোনগুলো হবে? আমি আগে স্ট্রাকচারটা বলি, তারপর একটা সেন্টেন্স দিয়ে সেটা বুঝিয়ে দিব। প্রথমে হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, তারপরে মডেল যে অক্সিলারি ভার্ব সেটা লিখতে হবে। আর আপনারা জানেন যে মডেল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্মটা বসবে বি1। বি1 মানে ভার্বের বেস ফর্ম, বি2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি লিখবো? ভার্বের বেস ফর্ম লিখবো। তারপরে আমরা একটা অবজেক্ট লিখবো। অবজেক্ট কেন লিখি? বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য। সব বাক্যে অবজেক্ট না লিখলেও চলে। দেখুন এই যে সামর্থ্য, মানে আপনার কোনো কিছু করার সামর্থ্য আছে, এই জিনিসটা বুঝাতে আমরা কেন অথবা কুড ব্যবহার করি। আমরা বাংলা বাক্যটাকে দেখি একটু। আমি কাজটি করতে পারি। এখন এই বাক্যটাকে আমরা ইংরেজি কিভাবে করি? আপনারা যারা বসছেন সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, আমি কিছু কাজ দিব, এগুলা করবেন। আমি কাজটি করতে পারি। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এর মধ্যে, এই যে দেখুন আহ আপনাদের সবার ইয়েতে এরকম একটা সাইন আছে, এটার মধ্যে যদি এরকম ক্রস চিহ্ন থাকে, যদি এরকম এক একটা থাকে, তাহলে আপনাদের কথা আমি শুনবো না। আপনারা এখানে
হচ্ছে কি মাইকটা হচ্ছে অন করবেন, এইভাবে থাকবে, এইভাবে যদি থাকে তাহলে কথা আমি শুনবো। মাইক অন করে আমাকে প্রশ্ন করতে পারেন। আর কারো যদি মাইক এখানে যদি অন করা না যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে এখানে মেসেজ করতে পারেন। এই যে মেসেজ অপশনে যায়, মেসেজ করে জানাইতে পারেন। আপনাদের কারো যদি এখানে কাজ না করে, সেক্ষেত্রে হচ্ছে কোনো প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে। আর আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমি সেই জিনিসটা আপনাদেরকে পুনরায় আবার বুঝাইতে পারবো। এটা অন করে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখুন, এই যে আমি কাজটি করতে পারি, এই বাক্যের সাবজেক্টটা কি? দেখি কে বলতে পারবেন সাবজেক্ট কি এ বাক্যে? এ বাক্যের সাবজেক্টটা কি? এ বাক্যের সাবজেক্ট হচ্ছে কি? ওয়াহিদা বলেন। আই, বাংলাতে বলবেন আমি। সাবজেক্ট হচ্ছে আমি। অর্থাৎ আমি কাজটি করতে পারি। তাহলে এখানে ভার্বটা কি? ভার্ব কি কাজটি না করতে পারি? করতে পারি, ভেরি গুড। এই যে আমি কি করতে পারি, কি দিয়ে প্রশ্ন করলে কোন উত্তরটা পাই? দেখেন আমি কি করতে পারি, আমি কাজটি করতে পারি। তাহলে এই বাক্যে কাজটি হচ্ছে অবজেক্ট। প্রথমে আমাকে সাবজেক্টটা ফাইন্ড আউট করে লিখতে হবে, আমি, আই। আর আমি টেন্স পড়ানোর সময় এটা বলছিলাম, আমি কাজটি করতে পারি। এই বাক্যটাকে আমরা যদি এইভাবে না বলে যদি এইভাবে বলি, আমি করতে পারি কাজটি, তাহলে খুব সহজ হয়। আমি করতে পারি কাজটি। তাহলে এই যে সক্ষমতা, তাহলে কি ক্যান, সেক্ষেত্রে আমি কি ক্যান ব্যবহার করতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি দা ওয়ার্ক, কাজটি, আমি কাজটি করতে পারি। আচ্ছা, আমি চিঠিটি লিখতে পারি, তাহলে এটা কি হবে? কে বলতে পারবেন? আমি চিঠিটি লিখতে পারি। আই ক্যান, ভেরি গুড, রাইট, আই ক্যান রাইট দ্য লেটার। যদি আমি বলি যে আমি বইটি পড়তে পারি, আই ক্যান রিড দ্য বুক। এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন দেখেন কুডের ব্যবহারটা কি? ক্যানেরটা তো বললাম, কুডেরটা কি কেউ বলতে পারবেন এখানে? কুডটা আমরা কখন ব্যবহার করি? যেমন আমি কাজটি করতে পারি, এটা হচ্ছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আর আমি যদি বলি যে আমি কাজটি করতে পারতাম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কুড ব্যবহার করব। আবার দেখেন কোন একটা জিনিস উপদেশ দেওয়ার সময় আমরা কাউকে উপদেশ দিই না, তোমার সত্য বলা উচিত, তোমার মনে করেন যে যাওয়া উচিত, তোমার এখন পড়তে বসা উচিত। এই যে এই ধরনের উপদেশমূলক বাক্যে আমরা বেশিরভাগই শুড ব্যবহার করে থাকি। দেখবেন যে কোনো বাক্যের বিশেষ করে শেষ বাক্যে এটা থাকে যে আমাদের আম, এই আমাদের চারপাশ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই ধরনের উপদেশমূলক বাক্যে আমরা কি বলি? আমরা উচিত শব্দটা ব্যবহার করি। উচিত হচ্ছে কি, ইংরেজি হচ্ছে কি শুড। তাহলে শুডের ব্যাপারটা কি করব? তোমার যাওয়া উচিত। তাহলে তোমার উচিত হচ্ছে যাওয়া, যাওয়াটা হচ্ছে এখানে মূল ভার্ব। তাহলে আমরা কি লিখবো? ইউ শুড গো, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। দেখেন এই ব্যবহারটা আমরা অনেকে জানি না। মাস্টের ব্যবহার অনেকে জানি। মাস্ট মানে কি? মানে বাধ্যবাধকতা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। কিন্তু এখানে আরেকটা বাক্য আছে কি, হ্যাভ টু। একটা বাক্য হচ্ছে কি, হ্যাভ টু। এখন হ্যাভ টুটা আমরা কখন ব্যবহার করি? কোন একটা কাজ আমাদেরকে করতেই হবে এরকম যদি বুঝায়, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। কোন একটা কাজ আমাদেরকে করতে হবে। যেমন আমরা বলি না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে কি? তোমাকে বুঝতেই হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। তোমাকে পড়তে হবে, তাহলে সেটা ইংরেজি কি হবে? ওয়াহিদা বলেন। রাইট। তাহলে আমরা যখন কোন একটা কাজ করতে হবে, সনিয়ার মনে হয় মাইক্রোফোনটা কাজ করতেছে না, বা তৌসিফের। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে খাতা কলম রাখলে আমি যেটা বলি চেষ্টা করবো যে নোট করার জন্য। আর আমি হচ্ছে এখন যেটা ইয়ে করতেছি সেটা রেকর্ড করে রাখতেছি, পরে আবার দিয়ে দিব। যারা জয়েন করতে পারে নাই কোনো কারণে, তারা পরবর্তীতে এগুলা করতে পারবে। এখন আমাদের যে বিষয়টা, আর একটা জিনিস বলে রাখি, 1 ঘন্টা পরে হয়তোবা এটা
আহ কেটে যেতে পারে লাইন, তখন আপনারা আবার জয়েন করবেন, বুঝছেন? আমার এখানে ফ্রি তো 1 ঘন্টা পর্যন্ত ক্লাস নেওয়া যাবে, পরে এটা ইয়ে হলে আমি আবার জয়েন করবো, আপনারা 1 ঘন্টা পরে যদি লাইন যদি বিচ্ছিন্ন হয় তখন আবার জয়েন করতে পারবেন। আচ্ছা আমি আবার এই বাক্যটা বলি, তাহলে আমাদের কোনো একটা কাজ করতেই হবে, করতে হবে, মানতেই হবে, যেতেই হবে, এরকম যদি হয় তখন সেক্ষেত্রে আমরা মাস্ট অথবা হ্যাভ টু যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যেমন তোমাদের নিয়ম মানতে হবে, তোমাদের নিয়ম মানতে হবে, সরি আমাদের আমাদের নিয়ম মানতে হবে, তাহলে আমাদের ইংরেজি কি? উই। মানতে হবে, মানতে হবে তাহলে কি? মাস্ট ফলো। আমাদের মানতে হবে, মাস্ট ফলো। কি মানতে হবে? কি দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেই অংশটা হচ্ছে অবজেক্ট। কি মানতে হবে? অবজেক্ট, মানে নিয়ম মানতে হবে, দা রুলস। নিয়ম ইংরেজি কি? দা রুলস। তাহলে এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে লিখবেন? আমাদের উই মানতে হবে, মাস্ট ফলো কি? নিয়ম, দা রুলস। আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন আবার ভিন্ন। যেমন আমি প্রথমে যে এতক্ষণ যা বললাম সবগুলোতে সাবজেক্ট আগে ছিল, তারপরে ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে তো শুরুতে সাবজেক্ট থাকে না, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? আরেকটা কথা বলে রাখি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই সবগুলো সেন্টেন্সের গঠন আপনারা শিখে রাখবেন। আমরা যখন সেন্ডিং সেন্টেন্সটা পড়াইছিলাম তখন এগুলো আপনাদেরকে পড়াইছি। আমি আপনাদেরকে বৃত্তির জন্য গ্রামারটাও পড়াবো, আজকে শুধু রাইটিং সাইড আপনারা কিভাবে নিজে লিখবেন ওই জিনিসটা আমি চেষ্টা করবো একটা ক্লাসে পুরোটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম কিন্তু এরকম হবে না। ইম্পারেটিভ মানে কি? কোন বাক্য যখন আমি কাউকে আদেশ করব, উপদেশ দিব, কোনো কিছু নিষেধ করব বা নির্দেশ দিব, সে ধরনের বাক্যগুলো হবে, বা অনুরোধ করব, সে ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেগুলোতে প্রথমে সাবজেক্ট বসবে না। যেমন এই যে একটা বাংলা বাক্য দেখেন, দরজাটি খোলো, আমি কিন্তু আদেশ দিচ্ছি দরজাটি খোলো। এটা কিন্তু আমার সাধারণ যে স্ট্রাকচার গুলো আমরা এতক্ষণ পড়ছি এগুলোর মতো হবে না। এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই, আপনি খেয়াল করেন এই বাক্যে কিন্তু কোনো সাবজেক্ট নাই। এই বাক্যে আমরা প্রথমে কি লিখবো? ভার্ব লিখবো। ভার্ব কি? খোলো, খোলাটা হচ্ছে ভার্ব, তাহলে খোলো ইংরেজি কি? ওপেন। এরপরে আমরা লিখবো কি? আমরা অবজেক্টটা লিখবো। আমরা কি খুলবো? আমি কি বললাম যে অবজেক্ট কি? কি দিয়ে প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই বাক্যে আমরা অবজেক্টটা কি? দা ডোর। দা ডোর হচ্ছে আমার কি? অবজেক্ট। তাহলে আমি কি লিখবো? ওপেন দা ডোর। এই যে আমি কি গঠনটা একটু পরে দিই, প্রথমে বি ওয়ান বসবে, অর্থাৎ ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে, পেজ ফর্মটা বসবে, পেজ ফর্ম। তারপর আমি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। এটা কেন লিখলাম? অবজেক্ট তো বুঝেন, ব্যক্তিবাচক অবজেক্ট আছে, বস্তুবাচক অবজেক্ট আছে, সংখ্যাবাচক অবজেক্ট আছে। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য মাঝে মাঝে আমরা নাউন প্রনাউন না লিখে অন্য কোনো অংশ লিখি, অন্য কোনো শব্দ লিখি, সেটা হচ্ছে কি? অন্য কোনো শব্দ গুচ্ছ লিখে, মানে একাধিক শব্দ লিখে বাক্যটাকে কমপ্লিট করি আমরা। একটা ইনকমপ্লিট বাক্যকে আমরা কি করি? কমপ্লিট করি। যে শব্দগুচ্ছ দিয়ে কমপ্লিট করি সেটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। এরপরে আমরা অ্যাডভার্বও ব্যবহার করতে পারি সেক্ষেত্রে। আরেকটা বাক্য দেখুন, আমাকে সাহায্য করুন। দেখুন আমাকে সাহায্য করুন, আমি কথাটা কিভাবে বলবো? যেহেতু আমি সাহায্য চাচ্ছি, কারো কাছে অনুরোধ করবে, এটা কিন্তু অনুরোধ। কাউকে যদি কোনো কিছুর জন্য অনুরোধ করি সেটাও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখতে পারি? যেহেতু অনুরোধ, আমরা প্লিজ ব্যবহার করতে পারি। তারপর দেখুন সাহায্য করুন, আমরা ভার্ব লিখবো বি ওয়ান। বি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম। তাহলে সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। তাহলে আমরা কি লিখতে পারি? প্লিজ হেল্প। কি বা কাকে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। আমি এর আগে শুধু কি বললাম? কি বা কাকে? আমি কাকে ইয়ে করবো? সাহায্য করব। তাহলে কাকে সাহায্য করার জন্য বলতেছে? আমাকে। আমাকে ইংরেজি কি? মি। তার মানে আমাকে সাহায্য করুন, এটাকে যদি আমি ইংরেজিতে বলি তাহলে কি লেখা যায়? প্লিজ হেল্প মি। দয়া করে, অনুগ্রহ করে, এই কথাটা উল্লেখ না থাকলেও প্লিজ লিখবা। যদি কখনো কাউকে সাহায্য করতে বলে তাহলে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। আর মনে রাখবেন এই যে মি, মি হচ্ছে একটা প্রনাউন। যখন এটা ভার্বের আগে বসবে তখন সেখানে লিখতে হবে আই, ভার্বের পরে লিখলে লিখতে হবে মি। আর এটাকে বলা হয় যে সাবজেক্টিভ কেস অথবা অবজেক্টিভ কেস। আরেকটা দেখুন, এই যে নিষেধ, নিষেধ মানে কোনো কিছু নিষেধ করলে সাধারণত আমরা সেন্টেন্সটা নেগেটিভ হয়। মিথ্যে বলুন, আমরা প্রথমে বাক্য বাংলাটা দেখবো তারপরে সেটাকে ইংরেজি করব। মিথ্যা বলো না। দেখুন এখানে বারটা হচ্ছে কি? বলো না। মিথ্যা, মিথ্যাকে কি আমরা প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এভাবে বলা যায়? বলা যাবে না, কিন্তু বলাকে বলা যায়। বলো
বলবো, বলবো মানে ভবিষ্যৎ, বলবো, বলেছিলাম মানে অতীত। যে ধরনের শব্দগুলোকে আপনি বাংলা থেকে যখন ইংরেজি করেন, বাংলা যে ধরনের শব্দ, যে শব্দগুলোকে এই তিন ভাবে বলা যায়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সেগুলোই হচ্ছে মূলত ভার্ব। আপনারা অনেক সময় যারা ভার্ব চিনেন না, তারা হচ্ছে বাংলা বাক্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে ভার্ব কোনগুলো ভার্ব। তো সেক্ষেত্রে মনে রাখবেন যে বাংলাদেশ শব্দগুলোকে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন ভাবে বলা যায়, সেটা হচ্ছে মূলত ভার্ব। আর এই ভার্বটাকে আমরা সবসময় ভার্বটা সাবজেক্টের পরে বসবে, শুধু ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে প্রথমে বসবে। তাহলে বলাটা হচ্ছে টেল, আর বলো না, ডু নট টেল। তাহলে কি লিখবো আমরা প্রথমে? ডু নট টেল, অথবা সংক্ষেপে বললে কি হবে, শোনো, লেখার সময় কিন্তু এভাবে লেখে ডু নট টেল, কিন্তু যখন আমরা মুখে বলবো তখন বলবো যে ডোন্ট টেল, ডোন্ট টেল আ লাই। কি বলবো না, মিথ্যা। কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? মিথ্যা। তাহলে আমরা মিথ্যা ইংরেজি কি? লাই। তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে? মিথ্যা বলো না, ডু নট টেল আ লাই। এখন দেখুন, এই যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে এইটা বাক্যের ক্ষেত্রে। আমি আপনাদেরকে আজকে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখবেন ওই প্যারাগ্রাফটা লিখে দেখাই দিয়ে বুঝাই দিব, কিন্তু আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এখন শুধু স্ট্রাকচার গুলো একটা বেসিক ধারণা দিচ্ছি, কারণ এই শীটটা আমি আপনাদেরকে দিব, আপনারা এটা পড়বেন। পড়লে হচ্ছে এখন যদি আমি এগুলো বুঝাই দিই তখন আপনার জন্য প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি জানেন? প্যাসিভ ভয়েসে হচ্ছে প্রথমে অবজেক্টটা বসবে। অবজেক্ট কি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা অবজেক্ট, সেটা বসবে প্রথমে। তারপর আমি একটা টু বি ভার্ব লিখবো টেন্স অনুযায়ী। কি লিখবো? একটা টু বি ভার্ব লিখবো টেন্স অনুযায়ী। এরপর আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখবো। সরি, এই প্লাস চিহ্নটা এই ভার্বের আগে হবে, বি এর আগে। বি মানে ভার্ব। এরপরে আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখবো, তারপরে বাই দিয়ে এই অবজেক্টটা, বাই দিয়ে আমি সাবজেক্ট যেটা সেটা শেষে লিখবো। তবে মনে রাখবেন, প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা তো আমরা শেষে লিখি, এটা কিন্তু ম্যান্ডেটরি না। এটা মানে লিখতে হবে বিষয়টা এমন না। এই সাবজেক্টটা আপনারা না লিখলেও চলবে। আপনারা এরপরে দেখেন, আমরা যে প্রথমে বলি আমরা কি লিখি, আমরা প্রথমে অবজেক্ট, আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। কাজটি করো, কাজটি করা হয়, সরি, কাজটি করা হয়, এই বাক্যটা হচ্ছে কিন্তু মূলত একটা প্যাসিভ ভয়েস। আপনি যখন কোনো কিছু সাজায় লিখবেন, মিনিমাম যদি আপনি 20টা সেন্টেন্স লেখেন, 3 থেকে 4টা সেন্টেন্স আপনাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আপনি সবকিছু যদি অ্যাক্টিভেট করেন, যে আমি কাজটি করি, কথাটা যদি এভাবে লেখেন যে আমি কাজটি করি, তাহলে কিন্তু ভালো মার্কস পাবেন না। ভালো মার্কস পেতে হলে আপনাকে 3 থেকে 4টা সেন্টেন্স প্যাসিভে লিখতেই হবে। এর জন্য প্যাসিভ ভয়েস বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ যে স্ট্রাকচার গুলা শিখেছি, এগুলা হয়তো বা আপনারা অনেকে এখানে যারা আছেন অনেকে কিন্তু এগুলা জানেন। স্যার এগুলা তো জানি, এগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, কিন্তু প্যারাগ্রাফ লিখতে গেলে কেন পারি না? আচ্ছা, সেই বিষয়টাতে আসতেছি আমরা। তাহলে দেখেন, আমরা কাজটি করা হয়, কি করা হয়, কি কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কাজটি করা হয়। তাহলে কাজটি হচ্ছে এখানে অবজেক্ট, সেটা আমরা আগে লিখে ফেলবো, অবজেক্টটা আগে লিখবো। প্যাসিভ ভয়েসে অবজেক্ট আগে থাকে, আর অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আগে থাকে। অবজেক্ট কি? সরি, আচ্ছা দেখো, অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে আর যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে তাহলে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে অবজেক্ট লিখবো। অবজেক্ট লেখার পরে একটা বি বার লিখবো। দেখেন, করা হয়, এটা কিন্তু ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সেক্ষেত্রে আমরা একটা বি বার কি ব্যবহার করব? আমরা ইজ ব্যবহার করব। এম, ইজ, আর, তিনটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। এম, ইজ, আর। যদি বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যারা টেন্সে দুর্বল, আমার টেন্সের একটা ভিডিও দেওয়া আছে পেজে, আপনারা ওইটা ভালোভাবে একটু বারবার দেখবেন। আমি শিটও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা প্রিন্ট করে নেবেন। আপনাদের যে আহ এখানে কি বলতেছিলাম, ওই তো যেটা, সেটা হচ্ছে কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন এই যে আমি যে এখানে বললাম অক্সিলারি ভার্বটা লিখবো, সে অক্সিলারি ভার্বের জায়গায় আমি কি ব্যবহার করব? এম, ইজ, আর। কখন এম বসে? সাবজেক্ট আই হলে সেক্ষেত্রে এম বসবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হচ্ছে ইজ বসবে। আর অন্য ক্ষেত্রে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সাবজেক্ট আর যাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। যেমন দে আর, ইউ আর,
বয়েজ আর, গার্লস আর, এরকম। এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ইজ ব্যবহার করলাম। এরপরে বার কি, করা। করা ইংরেজি হচ্ছে ডু। আর প্যাসিভ ভয়েসে সব সময় মূল বার ফার্স্ট পার্টিসিপল হবে, এটা সবসময় মনে রাখবে। মূল বার হবে কি, ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা এখানে ডু এর ফার্স্ট পার্টিসিপল কি, ডান। ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। এখন দেখুন ফার্স্টের ক্ষেত্রে আমরা কি লিখবো, এই যে একটু আগে কি বললাম, কাজটি করা হয়, দা ওয়ার্ক ইজ ডান। বইটি পড়া হয়, তাহলে সেটা কি হবে বলেন তো, কেউ একজন বলেন, কে বলবেন? ভেরি গুড, রিডে কিন্তু ফার্স্ট পার্টিসিপল রিডে হবে। আচ্ছা আরেকটা বলেন, আরেকটা, রাইট, দ্য বুক ইজ রিড। আচ্ছা আরেকটা বলেন তো, চিঠিটি লেখা হয়, রিটেন। কি হবে, রিটেন, রাইট। এখন দেখুন আমাদের ফার্স্ট, আমরা জাস্ট একটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কারণ কি আমি ভয়েসে যে টিপটা দিয়েছিলাম আপনাকে, সেখানে কিন্তু ভয়েসের টোটাল নিয়ম লেখা আছে, আমি জাস্ট উদাহরণ কয়েকটা দিচ্ছি এখানে একটা একটা করে। অ্যান্সারও কিন্তু বেশি আমি বলি নাই, কারণ আমি মূল বিষয় হচ্ছে আমি ওই যে প্যারাগ্রাফ কিভাবে লেখে সেটা শিখাবো একটু পরে। ফার্স্ট ভয়েসের ক্ষেত্রে দেখুন, এটা হচ্ছে কাজটি করা হয়, তাহলে বইটি লেখা হয়েছিল, দা বুক ওয়াজ রিটেন। এই যে হয়েছিল যদি থাকে তাহলে বুঝবো যে এটা ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট। কোন ইনডিফিনিট, সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তো যদি ফার্স্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা এই যে সাবজেক্টটা লিখবো, সাবজেক্টের পরে ওয়াজ অথবা অয়ার লিখবো, তারপরে বারবার ফার্স্ট পার্টিসিপল, শেষ। কার দ্বারা লেখা হয় সেটা উল্লেখ করলে হবে, না করলেও হবে। যার দ্বারা লেখা হয়, লেখার কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে বসে। এখন দেখুন বইটি লেখা হয়েছিল, বইটি লেখা হয়েছিল। এখন দেখুন কি লেখা হয়েছিল, বইটি, বইটি হচ্ছে আমার সাবজেক্ট, সেটা অবজেক্ট, অবজেক্ট আমি প্রথমে লিখবো, দা বুক। এরপর হচ্ছে কি, লেখা হয়েছিল, লেখা হয়েছিল ইংরেজি কি, ওয়াজ রিটেন। তাহলে বইটি লেখা হয়েছিল, দা বুক ওয়াজ রিটেন। কাজটি করা হয়েছিল, দা ওয়ার্ক ওয়াজ ডান। গল্পটি পড়া হয়েছিল, দ্য স্টোরি ওয়াজ রিড। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে অবজেক্টটা লিখবো। আমি প্যাসিভ ভয়েসে একদমই সহজ কথা বলি, আপনি বাংলা যখন বাক্যটা পড়বেন ওই বাক্যটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট, সেটাকে আমরা প্রথমে লিখব। তারপরে আমরা একটা অক্সিলারি ভার্ব লিখে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখে দিব। এরপর যদি আরো বাক্যটা যদি বড় হয়, আরো যদি অংশ থাকে, সেটা পরে বুঝবো। আপনারা এতক্ষণ যেগুলো পড়াইছিলাম এগুলো যদি না বুঝেন আমাকে বলেন, এতটুকু অংশ বুঝছেন কিনা। না বুঝলে আমাকে বলবেন, প্রশ্ন করবেন, প্রশ্ন করতে কোনো সমস্যা নেই। যে আমি এত নাম্বার স্ট্রাকচারটা বুঝি নাই, ওইটা আমাকে আবার বুঝিয়ে দিবেন, আমি অবশ্যই আবার বুঝিয়ে দিব আপনাদেরকে। তারপরে দেখুন ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত স্ট্রাকচার। ইনফিনিটিভ ফ্রেজটা কি বুঝাই বলি, ইনফিনিটিভ তো বুঝেন, টু যুক্ত যে ভার্ব গুলো আমরা লিখি সেটাকে কি বলি, ইনফিনিটিভ। টু যুক্ত ভার্ব, অর্থাৎ কোনো ভার্বের আগে যখন টু যুক্ত হয় তখন সেটা ভার্ব হিসাবে থাকে না, এটাকে বাংলাতে বলা হয় যে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন এই ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত যে বাক্যগুলো, এগুলোকে আমরা কিভাবে লিখবো, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, তারপর অবজেক্ট, এরপরে হচ্ছে আমরা কি লিখবো, টু যুক্ত করে ভার্বের বেস ফর্ম লিখবো, কারণ টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, ভার্বের বেস ফর্মটাই বসে, এবং সেটা মূলত পরিপূর্ণ ভার্ব হয় না, সেটাকে বলা হয় যে অসমাপিকা ক্রিয়া বা ইনফিনিটিভ ফ্রেজ বলি আমরা সেটাকে। এই বাক্যটা দেখুন, এ পড়ার জন্য লাইব্রেরিতে যায়, লাইব্রেরিতে যায়। এখন দেখুন আমরা এখানে এই যে একটা উদ্দেশ্য, কিন্তু এখানে উদ্দেশ্য, এখানে যদি কোনো উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ইনফিনিটিভটা ইউজ করি। সে পড়ার জন্য লাইব্রেরিতে যায়, এই বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, সাবজেক্টটা কি, প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করি। পড়ার জন্য কে যায়, কে দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট। কে যায়, কে যায় সে হচ্ছে সাবজেক্ট, সেটা প্রথমে লিখবে। ভার্ব কি, যায়, এখানে যাওয়াটা হচ্ছে ভার্ব,
যাওয়াটা কি ভার্ব। তাহলে যায় ইংরেজি কি, যায় মানে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি লিখবো, গোজ লিখবো। আমি কিন্তু টেন্সের ক্লাসে শিখেছিলাম যে বাংলা কোন ধরনের ভার্ব, ইংরেজি কোন ধরনের টেন্সের মধ্যে পড়বে, এটা শিখেছিলাম। যদি সমস্যা থাকে আমাকে বলবেন, আমি টেন্সের আরেকটা ক্লাস নিব আপনাদের। সে যায়, হি গোস। দেখুন আমরা এখন কি লিখবো, আমরা এখন অবজেক্টটা লিখবো। দেখেন সে কোথায় যায়, সে যায় মূলত কোথায়, কোথায় দিয়ে প্রশ্নগুলো যেটা হয় সেটা হচ্ছে কি, এটাকে বলা হয় যে আপনার প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশন যুক্ত যে অবজেক্টটা থাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে এটাকে। সে কোথায় যায়, সে লাইব্রেরিতে যায়। তাহলে এই যে দেখুন প্রিপোজিশনের গুরুত্ব কত বেশি। লাইব্রেরি ইংরেজি হচ্ছে লাইব্রেরি, কিন্তু এখানে লাইব্রেরির সাথে তে আছে, লাইব্রেরিতে। তাহলে আমরা কি ইংরেজিতে লাইব্রেরির সাথে তে যুক্ত করলে কি হবে, সেক্ষেত্রে আমার এটা হবে না। তাহলে লাইব্রেরিতে, লাইব্রেরিতে বলতে বুঝাচ্ছে যে লাইব্রেরির দিকে, মানে সে পড়ার জন্য যায়, সে পড়ার জন্য যায়, সে লাইব্রেরিতে যায়। তাহলে সে যায় কোথায়, লাইব্রেরিতে। লাইব্রেরিতে বলতে লাইব্রেরির দিকে বুঝাচ্ছে। যদি কোনো কিছুর দিকে বুঝায় তখন সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করি, ওই অবজেক্টটা তখন লিখতে হয়, প্রিপোজিশনের পরে ওই অবজেক্টটা লিখতে হয়। তাহলে লাইব্রেরিতে যায়, লাইব্রেরির দিকে বুঝাতে, সেজন্য আমরা এখানে টু লিখবো, টু এর পরে আমরা অবজেক্টটা লিখবো। অবজেক্ট কি, দা লাইব্রেরি। এবার দেখুন উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা তখন লেখার সময় আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। সে কেন যায়, কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে উদ্দেশ্য। সে কেন যায়, সে পড়তে যায় বা পড়ার জন্য যায়। বাক্যটা এখানে এরকম বলতে হইতে পারে, সে পড়তে লাইব্রেরিতে যায় বা সে পড়ার জন্য লাইব্রেরিতে যায়। তাহলে সে কেন যায়, সে পড়তে যায় অথবা পড়ার জন্য যায়। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, টু স্টাডি। এই টু স্টাডিটাই হচ্ছে ইনফিনিটিভ, কারণ টু এর পরে স্টাডি হচ্ছে একটা ভার্ব। টু এর পরে যদি কোনো ভার্ব থাকে সেটাকে মূলত ইনফিনিটিভ বলে। তাহলে সে কেন যায়, সে পড়তে যায়, সে পড়তে যায় বা পড়ার জন্য যায়। তাহলে বাংলা কোনো বাক্যে যদি ভার্বের শেষে যদি তে যুক্ত হয়, তে, বা ভার্বের পরে যদি জন্য থাকে, জন্য, যেমন পড়াটাও কিন্তু একটা ভার্ব, পড়াটা একটা ভার্ব, ভার্বের পরে যদি জন্য থাকে অথবা ভার্বের সাথে যদি তে যুক্ত হয়, তে, ভার্বের পরে তে, যেমন পড়তে, যেতে, খেতে, লিখতে, হ্যাঁ ঘুমাতে, এইরকম যদি তে যুক্ত থাকে তখন ইংরেজিতে ওই ভার্বের আগে টু যুক্ত করতে হয়। ভার্বের আগে কি যুক্ত করতে হয়, একটা টু যুক্ত করতে হয়, এবং সেটাকে বলা হয় যে ইনফিনিটিভ। তাহলে সে পড়তে বা পড়ার জন্য, এটাকে দুটো একই জিনিস, পড়তে যে কথা পড়ার জন্য একই কথা। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, টু স্টাডি, হি গোস টু দা লাইব্রেরি টু স্টাডি। এরপরে দেখুন আপনাদেরকে আমি বললাম না যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা তখন যা লিখলাম সবই ছিল সিম্পল। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে মিনিমাম 2-3টা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, এটা লিখতে পারলে খুবই ভালো, ভালো মার্কস পাবেন যদি লিখতে পারেন। এখন দেখুন কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে মানে এটা ক্লজ যুক্ত হবে, এটা কিরকম থাকে, সাব অর্ডিনেটিং কনজাংশন থাকে, তারপরে দুটা ক্লজ থাকবে, ক্লজ 1, ক্লজ 2। এই ক্লজ গুলো কি, ক্লজের আমি কিছু প্রাথমিক ধারণা এখন দিয়ে দিচ্ছি। আমি ক্লজের একটা ক্লাস কোন একটা সময় পরে একটা সময় করে নিব, এই ক্লজের ক্লাসে হচ্ছে আপনাদের ক্লজ সম্পর্কে বিস্তারিত পড়াবো। ক্লজ হচ্ছে বাক্য, বাক্যের যে আহ অংশ থাকে, মানে বড় যে বাক্যগুলোকে মানে আমরা ছোট ছোট অংশে বিভক্ত করি সেগুলো হচ্ছে ক্লজ। ক্লজ কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, কিন্তু মাঝে মাঝে কোনো একটা বড় বাক্যে একটা বাক্যকে আরেকটা বাক্য যদি যুক্ত না করি তাহলে ওই বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। আর এই যুক্ত অংশগুলোকেই মূলত ক্লোজ মানে ক্লজ বলে। যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি, হোয়েন, বিকজ, ইফ, হোয়াট, হোয়ার, হু, এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন গুলো যুক্ত করে মূলত দুটা ক্লজকে আমরা একত্র করি, একটা সেন্টেন্স বানাই। সেক্ষেত্রে যেমন আপনাকে আমি একটা ছোট একটা সেন্টেন্স দেখি, যখন বৃষ্টি হয় আমরা ঘরে থাকি। এই যে দেখুন আমি এই বাক্যটাকে আমি সিম্পল বলি তাহলে কিভাবে বলবো, বৃষ্টির সময় আমরা ঘরে থাকি, বৃষ্টির সময় আমরা গড়ে থাকি। এই যে ছোট্ট একটা বাক্য, এই বাক্যটা যখন আপনি কোথাও লিখবেন কোন একটা প্যারাগ্রাফ বা ইমেল যেখানেই লেখেন, লেখার সময় এই যে আমরা গড়ে, বৃষ্টির সময় আমরা গড়ে থাকি, এই বাক্যে কিন্তু একটাই ভার্ব, এটা হচ্ছে থাকি। বৃষ্টির সময় আমরা গড়ে থাকি, আমি যদি এটা যদি লিখি সেক্ষেত্রে এই বাক্য হচ্ছে একটাই ভার্ব।
থাকি। এখন দেখুন এই যে একটা ভার্ব থাকলে সেটাকে নিয়ে কিন্তু সেটা সিম্পল সেন্টেন্স, সেখানে একটাই ভার্ব থাকবে, সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। এখন এটাকে আপনি যদি বলেন যে না আমি এই বাক্যটাকে একটু কমপ্লেক্স করে লিখব, কমপ্লেক্স বাক্যে নিয়ে লিখবো, তাহলে আমার বাক্যটা একটু বড় হবে, আমার লেখাটাও আর একটু স্মার্ট হবে আমার ইয়েটা। তখন সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? বৃষ্টির সময় আমি ঘরে থাকি, এটাকে কিভাবে বলা যায়? যখন বৃষ্টি হয়, ওয়াহিদা বুঝছেন নি? যখন বৃষ্টি হয় আমরা ঘরে থাকি। আচ্ছা, তো যখন বৃষ্টি হয় আমরা ঘরে থাকি, যখন বৃষ্টি হয় এই একটা বাক্যকে আমরা দুইটা বাক্য করে ফেলছি। এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়াটা একটা বার, এই থাকাটা আরেকটা বার। বৃষ্টি হওয়াটা একটা বার, থাকাটা আরেকটা বার। এই ধরনের বড় বাক্যগুলো যেগুলো দেখবেন যে কমা দিয়ে থাকে, দুইটা বাক্যের মাঝখানে কমা থাকে, এবং এই যে যখন, যখন হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এরকম থাকবে, যখন, কখন, যখন, যে, কারণ, যদি, এগুলো যখন থাকবে তখন বুঝবেন যে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে করবো সেই জিনিসটা এখন দেখো। যখন ইংরেজি কি, এই যখনের পরিবর্তে এখানে লিখবো হয়। বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে বৃষ্টি হয়। ইট রেঞ্জ, বৃষ্টি ইংরেজি কি ইট রেঞ্জ, এই রেঞ্জ হচ্ছে এখানে মূলত বার, রেঞ্জ হচ্ছে এই বাক্যে বার, এই বাক্যে কোনো কি নেই, সাবজেক্ট নেই, সেজন্য আমরা সাবজেক্ট এখানে ইট ব্যবহার করব। কোথাও সাবজেক্ট যদি না থাকে, বস্তুবাচক সাবজেক্ট, আমরা সেক্ষেত্রে ইট ব্যবহার করব। আমরা কমার পরিবর্তে এখানে কমা দিলাম, যে এরপর আমরা এখানে দ্বিতীয় যে অংশটা, এই যে বাক্যের এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। এখন দেখুন যখন বৃষ্টি হয়, এই যে যখন বৃষ্টি হয় অংশ দ্বারা কিন্তু কোনো কিছু কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যায় না। যখন আমরা বলি যে যখন বৃষ্টি হয় আমরা ঘরে থাকি, এই সব মিলে, এই পুরোটা মিলে কি হয়, একটা বাক্য হয়। এখন দেখুন আমরা ইংরেজি কি, আমরা ইংরেজি হচ্ছে উই, আমরা ইংরেজি কি উই। থাকি, এই থাকা ইংরেজি কি থাকি, থাকি মানে এটা ইনডিফিনিট টেন্স, আপনারা টেন্স বুঝলে এগুলো বুঝবেন। তাহলে থাকা ইংরেজি কি স্টে, থাকা ইংরেজি কি স্টে। কোথায় থাকি? আমরা ঘরে থাকি, ঘরের ভিতরে, ঘরের ভিতরে, তাহলে এটা কি হবে ইনডোরস, ইনডোরস। ইনডোরস মানে হচ্ছে, তোমরা হয়তো বলতে পারো স্যার হাউস বলা যায়, হাউস মানে হচ্ছে একটা বাড়িকে বুঝে। আর আমি ঘরের ভিতরে, ঘরের ভিতরে সবসময় এরকম যদি বুঝায় যে আপনি ঘরের ভিতরে আছেন, সেক্ষেত্রে ইনডোরসটা ব্যবহার করি। তাহলে যখন বৃষ্টি হয়, when it rains, আমরা ঘরে থাকি। আমরা থাকি, উই স্টে, আমরা কোথায় থাকি, আমরা ঘরে থাকি, ইনডোরস। এখন দেখুন বিকজ, কারণ, কারণ যখন বুঝায় তখন কি হয়, এই যে কারণ সবসময় কিন্তু এই এই যে যে কি জানি বলে এটা, রিজুকুরি আপনি এত দেরি করলেন কেন? ও আচ্ছা আচ্ছা, যাক, আমি 8টা থেকে শুরু করছি, সমস্যা না, রেকর্ড আছে, আমি দিয়ে দিব, যদি পারেন এগুলো দেখিয়ে। দেখুন বিকজ, বিকজ আমরা কখন ব্যবহার করি, যখন কারণ ব্যবহার করি, মানে কোনো কিছু কারণ বুঝে তখন আমরা বিকজ শব্দটা ব্যবহার করি। বিকজ কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই যে বিকজ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। মনে রাখবেন এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সবসময় বাক্যের প্রথমে নাও থাকতে পারে, যে কোনো ক্লজের প্রথমে থাকতে পারে, অথবা এই যে কমার জায়গায় ক্লজের মাঝখানেও থাকতে পারে। যেমন এই বাক্যটা দেখুন, আমি তাকে সাহায্য করেছিলাম, এই পুরো বাক্যটা দেখা যায় কিনা দেখুন তো একটু। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাকে সাহায্য করেছিলাম কারণ সে গরিব। এখানে কিন্তু একটা বাক্য, কিন্তু কয়টা ক্লজ বলেন তো? আমি তাকে সাহায্য করেছিলাম, এই সাহায্য করা কিন্তু একটা বার। আবার কারণ সে গরিব, এই দেখুন সে গরিব, এটা কিন্তু আরেকটা বাক্য, সে গরিব। এখানে কিন্তু কোনো ভার্ব নাই, না থাকলে আমরা অ্যামিজার ব্যবহার করে থাকি। সে গরিব বলতে বোঝায় যে সে হয় গরিব, কারণ সে হয় গরিব, হয় কিন্তু একটা ভার্ব। এটা বাক্যে কিন্তু আমরা বলার সময় বলি না বা লেখার সময় লিখি না, এটা হাইড থাকে, এটা ইনভিজিবল, এটাকে ধরে নেওয়া লাগে। আমি তাকে সাহায্য করেছিলাম, এই যে এই প্রথমে আমরা এই ক্লজটা লিখি, আমি তাকে সাহায্য করেছিলাম, আমি ইংরেজি কি আই, সাহায্য করেছিলাম, করেছিলামটা হচ্ছে ভার্ব, সাহায্য করেছিলাম ভার্ব। এই যে করেছিলাম এটা কিন্তু ফার্স্ট ফর্মে আছে, সেজন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো কি আই হেল্প। কাকে? তাকে, সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট লিখবো কি হিম, আই হেল্প হিম। কারণ, কারণ হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আমরা এখানে কি লিখবো কারণের পরিবর্তে বিকজ, বিকজ। কারণ কি সে গরিব, যেহেতু এটা ফার্স্ট ফর্ম ছিল
তার মানে আমি এখানেও এটাকে ফার্স্ট ফর্মে লিখতে হবে, আমার সেকেন্ড ক্লজটা কি হবে, ফার্স্ট ফর্ম হবে। তাহলে ফার্স্ট ফর্ম হইলে আমি হি ইজ লিখবো না, লিখবো হি ওয়াজ পুয়ার। কারণ সে কি, কারণ সে গরিব, হি ওয়াজ পুয়ার। তাহলে আহ, আমরা এই যে বাক্যগুলো, এরকম বাক্যগুলো হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। যখন কোনো কিছু লিখবেন 2-4টা বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। এবার দেখুন ইফ যুক্ত বাক্যগুলো। ইফ কি, ইফ হচ্ছে যদি যখন থাকে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো। এই যে আমি এখানে দেখি যদি তুমি আসো, এটা ইংরেজি কি, ইফ ইউ কাম। তারপর অংশ কি, আমি খেলতে যাব। দেখুন আমি যাব, এটা কিন্তু ফিউচার টেন্স। যদি তুমি আসো আমি খেলতে যাব, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার টেন্স হবে। যাব, যাব ইংরেজি কি, উইল গো। যা ইংরেজি গো, যাব ইংরেজি উইল গো। তাহলে আমরা খেলতে যাব, আমরা ইংরেজি কি, আমরা প্রথমে সাবজেক্ট লিখবো। এই অংশে সাবজেক্ট হচ্ছে উই, এই অংশের সাবজেক্টটা কি, উই। খেলতে যাব, তাহলে যাওয়া, যাওয়া যাব ইংরেজি কি, উইল গো। এই যে দেখুন কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, এই যে খেলতে, খেলাটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু এই বাক্যে কিন্তু এটা ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়েছে, অসমাপিক ক্রিয়া হিসাবে। সেটা কিরকম, খেলতে বা খেলার জন্য যদি এরকম থাকে, তখন আমরা ওই ভার্বের আগে কি করব, টু যুক্ত করব, এরপরে ভার্বের বেস ফর্মটা লিখবো। তাহলে আমি এখানে যদি লিখি যে টু প্লে, টু প্লে মানে কি, টু প্লে মানে হচ্ছে খেলতে। আচ্ছা আমি যদি এভাবে বলতাম আমরা খেলার জন্য যাব, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম টু প্লে। টু প্লে মানে খেলার জন্য। মনে রাখবেন এই যে কোনো ইনফিনিটিভ বাক্য, বাক্য যদি থাকে, কোনো ইনফিনিটিভ বাক্য যদি কোনো শব্দ যদি থাকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, তার আগে টু যুক্ত করে ভার্বের বেস ফর্ম লিখবো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে বাংলা বাক্যের মধ্যে এটা ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা আমরা কিভাবে বুঝবো। দেখুন খেলাটা হচ্ছে একটা ভার্ব, সেটার সাথে তে যুক্ত হয়েছে খেলতে। চাওয়া একটা ভার্ব, সেটার সাথে তে যুক্ত হবে যেতে। পড়া একটা ভার্ব, তার সাথে তে যুক্ত হলে পড়তে। এরকম কোন ভার্বের সাথে বাংলাতে আমরা ভার্বের যে অর্থগুলো হয় বাংলাতে, সেই বাংলা অর্থের সাথে যদি তে যুক্ত হয়, তে, তখন সেক্ষেত্রে আমরা ওই ভার্বের আগে টু যুক্ত করি। মনে রাখবেন অনেকে আছে এখানে, যে একটু আগে আমরা বললাম যে লাইব্রেরিতে, এই যে আরেকটা উদাহরণ কি দিলাম, লাইব্রেরিতে, যে এখানে আছে লাইব্রেরিতে, দেখছেন লাইব্রেরিতে, তাহলে এখানে কেন টু হয় নাই, এখানে লাইব্রেরি তো ভাই ভার্ব না, লাইব্রেরি হচ্ছে একটা নাউন। তাহলে লাইব্রেরিতে নাউন, নাউনের আগে যদি তে যুক্ত হয় এবং তে যুক্ত হয়ে যদি এটা বুঝায় যে আমি কোনো কিছুর দিকে যাচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা এখানে টু ব্যবহার করি। কোনো কিছুর দিকে যাচ্ছি তখন ওই নাউনের আগে টু ব্যবহার করি। কিন্তু এই বাক্যে খেলতে, এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে ভার্ব, সেজন্য আমরা এখানে টু ব্যবহার করব। এটা হচ্ছে খেলতে। কথা বুঝছেন, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ইফ যুক্ত আমি আরো কয়েকটা বাক্য, আর কি কি বাক্য বলা যায় বলেন তো। এখন দেখুন আপনাদেরকে আমরা একটা প্যারাগ্রাফ, সোনিয়া ফোনে মনে হয় সমস্যা করতেছে। ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটা বাক্য ইয়ে করতেছি, সেটা হচ্ছে আহ এই যে দেখুন আপনাদেরকে আমি একটা প্যারাগ্রাফ রেডি করে রাখছি। সোনিয়া চেষ্টা করতেছে বারবার। হয়েছে, ঠিক আছে। তবে একটু খেয়াল করুন, আমরা প্রথমে একটা প্যারাগ্রাফটা আপনাদেরকে দেখাই। প্রথমেই আমি এতক্ষণ যা পড়াইছিলাম সেটা ছিল প্র্যাকটিসের জন্য, এগুলো আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করা উচিত। সবাই দেখতে পাচ্ছেন তো না ক্লিয়ারলি, তো জানাবেন আমাকে। ওয়াহিদা, তাহলে দেখুন এই যে আমাদের আমরা প্যারাগ্রাফ কিভাবে লিখি সেই বিষয়টা হচ্ছে প্রথমে আলোচনা করি আপনাদের মাঝে। লেখাগুলো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
বৃষ্টি একটু জানাই তো লেখাগুলো দেখা যায় কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই প্যারাগ্রাফটার কথা বলি আমরা আগে। আমি আগে বাংলাতে বলবো। দেখুন, এর যে ট্রাফিক জ্যাম সম্পর্কে আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখলাম এখানে। এখন প্রথম বিষয় হচ্ছে কি, আপনাকে যখন একটা প্যারাগ্রাফ লিখতে বলবে, আগে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, ধারণা নিতে হবে যে আমি, ধরুন ট্রাফিক জ্যামের কথাই বলি, ট্রাফিক জ্যাম লিখতে বলছে। এখন আপনি ট্রাফিক জ্যাম যখন লিখবেন, ট্রাফিক জ্যাম লেখার সময় আপনাদেরকে আগে মাথায় রাখতে হবে যে আমি কোন কোন বিষয়গুলো এখানে লিখব, আমি ট্রাফিক জ্যাম সম্পর্কে কি কি লিখতে পারি। এখন অনেকের একটা কমন প্রশ্ন থাকে, স্যার আমরা যখন লিখতে যাই 2-3টা সেন্টেন্স লেখার পর আর আইডিয়া থাকে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই বিষয়গুলো সম্পর্কে আগে জানতে হবে, বাংলাতে জানবেন। বিভিন্ন জায়গায় যখন লেখা থাকবে এখান থেকে বাংলা একবার, বাংলা অর্থ সহ একবার পড়বেন। আপনার ইংরেজি মনে রাখার দরকার নেই, আপনি বাংলা মনে রাখেন। আমরা এখানে কি করব, বাংলাটা একটু দেখেন। ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম বড় শহর ও নগরে একটি সাধারণ সমস্যা। প্রতিদিন আমরা এর কারণে অনেক মূল্যবান সময় নষ্ট করি। ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো অতিরিক্ত যানবাহন, সরু রাস্তা এবং অসাবধান চালনা। অনেক সময় ট্রাফিক নিয়ম ঠিকভাবে অনুসরণ করা হয় না, ফলে দেখছেন এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, ফলে পরিস্থিতি আরো খারাপ হয়। এর ফলে মানুষ স্কুল, অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে দেরি করে ফেলে। এই সমস্যার সমাধানের জন্য সরকারকে রাস্তা ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এই যে আরো 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 ফ্লাইওভার নির্মাণ করতে হবে এবং কঠোরভাবে ট্রাফিক নিয়ম প্রয়োগ করতে হবে। এই বড় বাক্যগুলোকে, এই যে দেখুন, এই পুরোটা কিন্তু একটা বড় বাক্য। এই বড় বাক্যগুলোকে আমরা কি করব, আমরা এই ধরনের বড় বাক্যগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে বাংলা করবো। আমি দেখাবো আপনাদেরকে। ট্রাফিক জ্যাম কমাতে সচেতনতা ও অত্যন্ত প্রয়োজন, যাতে আমাদের শহরগুলো শান্তিপূর্ণ ও নিরাপদ হয়। তাহলে যখন আপনি একটা বিষয় সম্পর্কে লিখতে যাবেন, আপনাকে আগে বাংলার আইডিয়া গুলো রাখতে হবে। তারপর আপনার কাজ হচ্ছে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর ইংরেজি জানতে হবে। দেখুন, এখানে যে শব্দগুলো আছে এগুলো এত কঠিন কোনো শব্দ না, কিন্তু এই শব্দগুলো ইংরেজি কিন্তু আমরা সকলে কিন্তু জানি। এখন আমি একটা একটা করে সেন্টেন্স বাংলা চিন্তা করবো, আর একটা একটা সেন্টেন্স করে আমি ইংরেজিতে লিখবো। অনেকে হয়তো বা মনে মনে করবেন যে আমরা যে আহ এভাবে যদি পড়তে যাই, তাহলে অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক সময় লাগবে লিখতে। আপনি যখন প্র্যাকটিস করবেন, প্রথম অবস্থা অনেক সময় লাগবে, ঠিক আছে, যখন আপনি এই বিষয়গুলোকে প্র্যাকটিস করবেন, দেখবেন একটা সময় খুব সহজভাবে আপনি লিখতে পারবেন। প্রথম প্রথম একটু কষ্ট হবে, এটা সবারই হয়। যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে খুব সহজভাবে লিখতে পারবেন। আমি প্রথমে বাংলায় বিষয়টা দেখি। ট্রাফিক, হাইলাইট করি একটু। ট্রাফিক জ্যাম শহর ও ট্রাফিক জ্যাম বড় শহর ও নগরে একটি সাধারণ সমস্যা। তাহলে দেখুন, এই যে ট্রাফিক জ্যাম একটা শব্দ, বড় একটা শব্দ, শহর ও নগরে একটা শব্দ, সাধারণ সমস্যা একটি শব্দ। এই শব্দগুলোর মধ্যে কি কোনো ভার্ব আছে? এই বাক্যে কিন্তু, বাংলা বাক্যে কিন্তু কোনো ভার্ব নাই। কিন্তু ইংরেজি বাক্য লেখার সময় আমাকে কিন্তু ভার্বটা লিখতে হবে। যদি কোনো ভার্ব না থাকে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদেরকে একটা বি ভার্ব লিখতে হবে। কি লিখবো আমরা? টু বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ আর, এগুলো আমরা লিখতে পারবো। এখন দেখুন, এই মূল বাক্যের সাবজেক্টটা কি, কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি? ট্রাফিক জ্যাম। তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে মূলত, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার ট্রাফিক জ্যাম। এই যে ট্রাফিক জ্যাম সাবজেক্ট, এটার পরিবর্তে আমরা ইংরেজিতে কি লিখবো? ট্রাফিক জ্যাম লিখবো। লেখার পরে আমি ভার্ব লিখবো। ভার্ব কি? ইজ। এই ভার্বটা ইজ। এবার কোনো ভার্ব নাই, না থাকলে আমরা এম ইজ আর লিখবো। আর যদি ভার্ব থাকে, তখন ওই ভার্ব যেটা আমরা সেটার ইংরেজি লিখবো। এখন কারো যদি প্রশ্ন থাকে যে এখানে আমরা কিভাবে বুঝবো যে ভার্ব নাই, আপনি দেখেন তো যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর কোন শব্দকে, বাংলা যে শব্দগুলো আছে, বাংলাদেশ শব্দগুলো আছে, এই শব্দগুলোর কোন শব্দকে আমরা কি এইভাবে বলতে পারি যে ইংরেজিতে আর কি, মানে বাংলাদেশ শব্দগুলো আছে এগুলাকে আমরা ইংরেজিতে কি আপনার মনে করেন যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 ভাবে বলা যায় কিনা? এ ধরনের এমন কোনো বাক্য নাই যেগুলোকে 3 ভাবে বলা যাবে। তার মানে এই বাক্যে কোনো ভার্ব নেই।
আমরা এই ব্যবহার করব। তারপর দেখুন এটা কি, আমরা অবজেক্টে লিখব। অবজেক্ট কি? বড় শহর ও নগরে, এটা অবজেক্ট। একটি সাধারণ সমস্যা, এইটা অবজেক্ট। সবসময় চেষ্টা করবেন যে এই যে বড় নগর, শহর ও নগরে, এই নগরের লগে একার যুক্ত হয়েছে না? এই যে দেখুন নগরে, নগরের লগে একার যুক্ত হয়েছে। তার মানে এই অংশটার সাথে বড় শহর ও নগর, এটা কিন্তু একটা ফ্রেজ। এইটার অর্থ কিন্তু আপনাকে একসাথেই বলতে হয়। ট্রাফিক জ্যাম যেমন একটা ফ্রেজ, বড় শহর ও নগর এটাও একটা ফ্রেজ। এই বড় একটা শব্দ, শহর একটা শব্দ, ও একটা শব্দ, নগর একটা শব্দ, এই সবগুলাকে কিন্তু আমরা একসাথেই লিখতে হয়। আমি এটাকে আলাদা করে কিন্তু বলা যাবে না। তাহলে বড় শহর ও নগরে, বড় শহর ও নগরে আপনারা যখন লিখেন, এই যে একটা কমন সমস্যা আপনাদের দেখা দেয়, স্যার বড় এক জায়গায় লিখবো, শহর ও নগরে, এই বিষয়গুলোকে আমরা কিভাবে লিখবো? দেখুন আপনি বড় শহর ও নগরে, এই পুরোটা একটা ফ্রেজ। আপনাদের কিন্তু ফ্রেজ গুলো খুঁজে বের করতে হবে, তাহলে খুব সহজে লিখতে পারবে। একটি সাধারণ সমস্যা, এটা আরেকটা ফ্রেজ। তাহলে সাবজেক্ট লিখি, ভার্ব লিখবো। এখন এই দুইটা ফ্রেজ আমরা কোনটা আগে লিখবো? আপনি চাইলে বড় শহর ও নগরেও আগে লিখতে পারেন ভার্বের পরে, আবার আপনি একটি সাধারণ সমস্যাকেও আগে লিখবেন। তো আমি সবসময় সাজেস্ট করবো যে প্রিপোজিশন যুক্ত যে ফ্রেজটা থাকবে সেটা পরে লিখবো, আর প্রিপোজিশন ছাড়া যেটা সেটাকে আগে লিখবো। এখন দেখুন এখানে কি আছে, বড় শহর ও নগরে। আমরা যদি বলি যে এটি একটি সাধারণ ট্রাফিক জ্যাম, বড় শহর ও নগর একটি সাধারণ সমস্যা, তাহলে এটা কি শুনতে ভালো দেখাবে? ট্রাফিক জ্যাম, বড় শহর ও নগর একটি সাধারণ সমস্যা, তাহলে এটি শুনতে আসলে ভালো দেখাবে না। তাহলে আমাকে কি বলতে হবে? নগরে বলতে হবে। এ যদি বলি নগরে, তাহলে সেক্ষেত্রে আমার এই যে রস সাথে একার যুক্ত হয়েছে, তার মানে আমার এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। এখন এই একার যুক্ত হইলে যে ইন লিখবো, বিষয়টা এমন না। কিন্তু দেখবেন যে নগরে বলতে কি বোঝাচ্ছে, একটা শহর বা নগরের মধ্যে বোঝাচ্ছে। যদি কোনো কিছুর মধ্যে বোঝায় তখন আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। প্রিপোজিশনের কিছু বেসিক ধারণা আপনাদেরকে রাখতে হবে। তখন আমরা কি ব্যবহার করব? আমরা প্রিপোজিশনের এই যে ইন, আমরা প্রিপোজিশন ব্যবহার করব। এখন দেখুন ট্রাফিক জ্যাম লিখলাম, ভার্ব ইজ লিখলাম, তাহলে আমরা এখানে কি এই প্রিপোজিশন যুক্ত অবজেক্টটা লিখবো পরে, এই অবজেক্টটাকে আগে লিখি। ট্রাফিক জ্যাম একটি সাধারণ সমস্যা, ট্রাফিক জ্যাম একটি সাধারণ সমস্যা। ট্রাফিক জ্যাম ইজ আ কমন প্রবলেম। কোথায়? বড় শহর ও নগরে, ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস। সিটিজ অ্যান্ড টাউনস কেন হইছে? কারণ আমার বড় শহর আর নগর বলতে কি আমি একটি শহর আর নগর বুঝাইনি, সকল বড় শহর আর নগরের কথা বলছি। তার মানে এটা প্লুরাল নাম্বার, এই জন্য এখানে সিটিজ জায়গা হয়েছে সিটিজ, আর টাউনের জায়গা হয়েছে কি টাউনস। এখন দেখুন এরপরে দেখুন আর আমরা বাংলা বাক্যটা আগে দেখবো। প্রতিদিন, প্রতিদিন ইংরেজি কি? এভরিডে। এভরিডে কিন্তু একটা ফ্রেজ, আমরা এখানে একটা কমা দিয়ে দিই। আমরা, সাবজেক্ট হচ্ছে কি পরের অংশে আমরা, আমরা ইংরেজি কি উই লিখলাম। এরপর আমরা বার্বটা লিখতে হবে। দেখেন তো এখানে বার্ব কি? এর কারণে অনেক মূল্যবান সময় নষ্ট করি। তার মানে আমি সবসময় বলি আপনাদেরকে বাংলাকে ইংরেজির মতো করে পড়বে। প্রতিদিন আমরা নষ্ট করি অনেক মূল্যবান সময়, এর কারণে এটাকে এভাবে বলবো। প্রতিদিন আমরা কি করি? নষ্ট করি। এই যে নষ্ট করি, নষ্ট করেছিলাম, হ্যাঁ নষ্ট করব। তার মানে এই যে তিন ভাবে বলা যায় এই অংশটাকে। তাহলে আমার এই বাক্যে এটা হচ্ছে কি বার। বাংলা এই যে শব্দগুলোকে বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিন ভাবে প্রকাশ করা যায়, ওই শব্দগুলোই মূলত বার। তাহলে আমরা আমরা কি করি? সময় আমরা নষ্ট করি। তাহলে নষ্ট করা ইংরেজি কি? লস। উই লস। কি নষ্ট করি? অনেক মূল্যবান সময়। অনেক, অনেক ইংরেজি কি? আ লট অফ ভ্যালুয়েবল টাইম। এই পুরোটা একটা ফ্রেজ, অনেক মূল্যবান সময়, এ লট অফ ভ্যালুয়েবল টাইম। যদি আমরা বলি যে অনেক টাকা, এ লট অফ মানি, অর্থাৎ আ লট অফ এর পরে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবেন। এ লট অফ মানে অনেক বা প্রচুর এরকম বুঝায়। আমরা যখন বলি যে অনেক সময়, এ লট অফ কি টাইম, অনেক টাকা আ লট অফ মানি, অনেক কাজ আ লট অফ ওয়ার্ক। অর্থাৎ যখন আমরা কোনো কিছু বুঝাবো এরকম, তখন এই যে লট অফ এর পরে ওই শব্দটা আমরা লিখবো। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ, অনেক মূল্যবান সময়। মূল্যবান মানে হচ্ছে ভ্যালুয়েবল, মূল্যবান ইংরেজি কি ভ্যালুয়েবল, সময় মানে টাইম। তাহলে আ লট অফ ভ্যালুয়েবল টাইম। কিসের কারণে? এর কারণে, এর কারণে।
তাহলে আমরা এখানে কি লিখবো, বিকজ অফ ইট। বিকজ অফ অর্থ হচ্ছে কোনো কিছুর কারণে, বিকজ অফ অর্থ কোনো কিছুর কারণে, এর মানে হলো ইট, এর মানে কি ইট। তাহলে এই যে শব্দগুলো, বাংলা শব্দগুলো যদি আমি ইংরেজি জানি তাহলে সেক্ষেত্রে খুব সহজেই এগুলাকে ইংরেজি করে লেখা যায়। পরের বাক্যটা দেখেন, ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো অতিরিক্ত যানবাহন। আমরা প্রথমে এগুলো আরো আছে, সরু রাস্তা এবং অসাবধান চালনা। তাহলে দেখুন, এই যে ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো, এই যে কারণ হলো, এটা হলো বার, কারণ হলো এটা হলো কি এই বাক্যের জন্য বার। এখন দেখুন, সরি, কারণ হলো বার, কারণ হচ্ছে এখানে ক্লজ, ফ্রেজ এটা। তাহলে এই বাক্য কিন্তু আমার মূলত কোনো বার্ব নাই। ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো অতিরিক্ত যানবাহন, সরু রাস্তা এবং অসাবধান চালনা। এই বাক্যে কিন্তু আমার কোনো বার্ব নেই। তাহলে আমি এই বাক্যের সাবজেক্টটাকে খুঁজে বের করি। এই বাক্যের সাবজেক্ট কি, ট্রাফিক জ্যাম কিন্তু নাই, আছে ট্রাফিক জ্যামের। জ্যামের সাথে যেহেতু এর যুক্ত হচ্ছে, তার পরের অংশ এটার সাথে নিতে হবে। ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো এই পুরোটা সাবজেক্ট। তাহলে আমরা লিখবো এই যে প্রধান কারণ। একটা জিনিস মনে রাখবেন, বাক্যে যদি কোনো শব্দের সাথে এর যুক্ত, এই যে জ্যাম এর মানে জ্যামের, কোনো বাক্যের সাথে যদি এর যুক্ত হয় তখন ওই অংশটার অর্থটা লিখতে হবে অপের পরে, আর এটার পরের অংশটা লিখতে হবে অপের আগে। এটা মনে রাখবেন। যেমন আমরা যদি বলি যে বাবার নাম, বাবার নাম মানে বাবা এর নাম, যখন আমরা এটা লিখি বাবার সাথে এর যুক্ত হয়, তখন আমরা এই যে এর যুক্ত হয় এবং এই বাবার এই অংশটাকে আমরা লিখি পরে এবং নাম এটাকে লিখি আমরা আগে। বাবার নাম, নাম আগে লিখি, নেম অফ ফাদার। তার মানে যে শব্দের সাথে এর যুক্ত হবে সেটা লিখতে হবে অপের পরে এবং তার পরেরটাকে বলতে হবে আগে। যেমন ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো, তাহলে আমরা কি লিখবো, দ্য মেইন কজেস। দ্য মেইন কজেস কি ট্রাফিক জ্যামের, অফ ট্রাফিক জ্যাম। দ্য মেইন কজেস অফ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের প্রধান কারণ, প্রধান কারণ হলো কি দ্য মেইন কজেস অফ ট্রাফিক জ্যাম। এই যে প্রধান কারণ, ট্রাফিক জ্যামের প্রধান কারণ, এটাকে আমি যখন বাংলাতে বলবো তখন এই অর্থটাকে আগে বলবো, ট্রাফিক জ্যামের প্রধান কারণ। ইংরেজি বলতে হবে দ্য মেইন কজেস অফ ট্রাফিক জ্যাম। যেহেতু একটা প্লুরাল, এই যে কজেস, এখানে মূলত এই সাবজেক্টটা ধরে আমাকে ভার্ব বসাতে হবে, এই সাবজেক্টটাকে ধরে। কজেস হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আমরা সেই অনুযায়ী কি লিখবো, আর। এখানে বাকি কোনো ভার্ব নাই, ভার্ব না থাকলে কি লিখতে পারি, এম ইজ আর লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, আর। অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত যানবাহন, এটা ইংরেজি গিয়ে দেখুন, এই শব্দটা ইংরেজিতে আমরা এরপর লিখবো, টু মেনি ভেহিকেলস। অতিরিক্ত যানবাহন, টু মেনি ভেহিকেলস। টু মেনি মানে হচ্ছে অতিরিক্ত, মানে অনেক বেশি, এরকম বুঝায়, টু মেনি ভেহিকেলস। সরু রাস্তা, এই সরু রাস্তা ইংরেজি কি, ন্যারো রোডস। এবং ইংরেজি কি, এন্ড। দেখছেন, আমরা জাস্ট শব্দগুলো ইংরেজিটা বসে দিব। অসাবধান চালনা, চালানো মানে ড্রাইভ, আর চালনা মানে হচ্ছে ড্রাইভিং, কেয়ারলেস ড্রাইভিং। তাহলে আমরা কি লিখবো, এবং অসাবধান চালনা, কেয়ারলেস ড্রাইভিং। আচ্ছা, আমাকে আগে বলেন, এই বাক্যটা যে এখন বুঝেছি এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলেন। যদি আপনারা না বুঝেন আমি আবার বুঝাবো, আমাকে একটু রেসপন্স করেন তো। রিজু, রিজু আছে নাকি? ওয়াহিদা? আচ্ছা, না বুঝতে কিন্তু বলবেন, মানে আমি আসলে মানে সময় অনেক হয়ে গেছে, তাই জন্য একটু দ্রুত বলে ফেলতেছি। যদি না বুঝেন বলবেন, আমি এগুলো আবার আবার বুঝাবো আপনাদের। দেখুন, অনেক সময়, অনেক সময় মানে কি, সামটাইমস। এই বাক্য কিন্তু এখানে কিন্তু দুইটা অংশ আপনি দেখেন। এই যে ট্রাফিক নিয়ম ঠিকভাবে অনুসরণ করা হয় না, এটা হচ্ছে একটা অংশ, আর ফলে পরিস্থিতি আরো খারাপ হয়, এটা হচ্ছে আরেকটা অংশ। তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। অনেক সময় ট্রাফিক নিয়ম, এটা ইংরেজি হচ্ছে কি, এই সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট লিখবো আমরা ট্রাফিক রুলস। এই যে ট্রাফিক নিয়ম, ট্রাফিক রুলস। আমরা এখন ভার্ব লিখবো, ভার্বটা কি, অনুসরণ করা হয় না, অনুসরণ করা হয় না।
বলেন তো এই বাক্যটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এই বাক্যটা কিন্তু প্যাসিভ। জি, রাইট, এটা হচ্ছে প্যাসিভ। কেন বুঝছেন প্যাসিভ? কারণ এই যে আমরা কি অনুসরণ করি না, আমরা ট্রাফিক নিয়ম, আমরা কি দিয়ে কি কি কাকে কোথায় এগুলো দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটা হচ্ছে এখানে প্রথমে আছে, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্যাসিভ মোডে আছে। তাহলে প্যাসিভ মোডে লিখলে আমরা প্রথমে অবজেক্টে লিখবো। অবজেক্ট কি? ট্রাফিক নিয়ম, ট্রাফিক রুলস। অনুসরণ করা হয় না, এটা নেগেটিভ। তাহলে আমরা তো প্যাসিভ ভয়েসে কি করি, অবজেক্টটা লেখার পরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। যেহেতু ট্রাফিক রুলস, এই রুলস হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে ব্যবহার করবো আর। এরপর দেখুন হয় না, এটা নেগেটিভ, তাহলে এখানে কি করব, নট। ট্রাফিক আমরা কি অনুসরণ করা হয় না, তাহলে আমরা কি লিখবো, ট্রাফিক রুলস আর নট অনুসরণ করা, এটা ইংরেজি কি ফলো। যেহেতু প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল লেখা লাগে। দেখছেন আমি বললাম না যে আপনার প্যাসিভ মোডে লিখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনি যদি মুখস্থ করেন আপনি দেখবেন প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু এরকম আছে, দুই চারটা প্যাসিভ ভয়েস থাকে, দুই চারটা সেন্টেন্স কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে থাকে। তাহলে দেখুন আমরা এখানে কি লিখবো, ট্রাফিক রুলস আর নট ফলোড কি প্রপারলি, মানে ঠিকভাবে। ঠিকভাবে ইংরেজি কি প্রপারলি, ঠিকভাবে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব গুলো এখানেও লেখা যায়। আবার আপনি চাইলে এই প্রপারলি শব্দটাকে ইউ আর নট এর পরেও লিখতে পারবেন। ইউ আর দ্যাট সরি ইউ না, ট্রাফিক রুলস আর নট প্রপারলি ফলোড, মানে আপনি এখানে এই যে এখানেও লিখতে পারবেন প্রপারলি। অ্যাডভার্ব যদি থাকে এটা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যেও লেখা যায়, আবার মূল ভার্বের পরেও এটাকে লেখা যায়। পরবর্তী ক্লজটা একটু দেখেন, এখানে দুইটা ক্লজ, এই যে প্রথমে এই অংশ একটা ক্লজ, পরেরটা আরেকটা। ফলে ফলে আমরা এখানে কি লিখবো, হুইচ। হুইচ কি লিখবো, হুইচ ব্যবহার করবো আমরা ফলের পরিবর্তে। তাহলে ফলে হুইচ পরিস্থিতি কি হয়, আর আরো খারাপ হয়। তার মানে এই যে আরো খারাপ হয়, তার মানে আমরা এখানে ভার্ব ইউজ করবো। হুইচটাকে আমি এখানে সাবজেক্ট হিসেবে রাখলাম, এখানে ভার্ব ব্যবহার করবো। সরি, হুইচ হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে ভার্ব ব্যবহার করা যায়, ব্যবহার না করলেও সমস্যা নাই। ভার্ব তাহলে আপনি হুইচ ইট লিখতে পারেন, ইট। মেক্স, এখানে একটা হুইচের পরে ইট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মেক্স মানে কি, কোনো কিছু হওয়া আর কি, কোনো কিছু কি হওয়া। তাহলে মেক্স দ্য সিচুয়েশন ওয়ার্স, মেক্স দ্য সিচুয়েশন কি ওয়ার্স, পরিস্থিতি আরো খারাপ হয়। এই যে আরো, আরো খারাপ, এই আরো খারাপ এই পুরোটার ইংরেজি হচ্ছে ওয়ার্স। ওয়ার্স কি, এটা হচ্ছে ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি। ব্যাড হচ্ছে খারাপ, আরো খারাপ এটা হচ্ছে তার কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো, ওয়ার্স। পরিস্থিতি ইংরেজি কি, পরিস্থিতি ইংরেজি হচ্ছে সিচুয়েশন। তাহলে কি, দা সিচুয়েশন, পরিস্থিতি আরো খারাপ হয়, আরো খারাপ হয় ইংরেজি কি ওয়ার্স। আর আমরা কি লিখবো, এখানে ভার্ব কি হবে, হয় মানে হচ্ছে কি মেক্স। এই হয় আছে না, হয় হচ্ছে ভার্ব, এটা পরিবর্তে কি লিখবো এখানে মেক্স। অর্থাৎ হয় বলতে এখানে বুঝায় যে এটি আরো খারাপ পরিস্থিতি তৈরি করে। এরপরে দেখেন এর ফলে, এটা হচ্ছে একটা ফ্রেজ, ইংরেজিটা আমরা লিখবো এর ফলে মানে কি, অ্যাজ আ রেজাল্ট। আমরা অনেক সময় ব্যবহার করি না অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট মানে কি এর ফলে, এটা একটা ফ্রেজ। তারপরে দেখুন কি হয়, সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি মানুষ, সাবজেক্ট কি মানুষ, মানুষ ইংরেজি কি পিপল। কারণ এখানে মানুষ বলতে আমরা সকল মানুষকে বোঝাচ্ছি, তাহলে এখানে কি লিখবো পিপল। কি হয়, বারটা লিখবে পরে, বাক্যে বার কোথায় থাকে, বাংলা বাক্যে বার বেশিরভাগ হচ্ছে বাক্যের শেষে থাকে। তাহলে কি করে, গুরুত্বপূর্ণ কাজে দেরি করে ফেলে, কোনো কিছু কি দেরি করে ফেলে, এই যে ফেলে এটা হচ্ছে বার। তাহলে আমরা কি লিখবো এখানে, এটা পরিবর্তে এটা ইংরেজি কি বিকাম। কোনো কিছু হওয়া, কোনো কিছু ফেলা বা কোনো কিছু করে ফেলা এরকম যদি হয় সেটা ইংরেজিতে হচ্ছে বিকাম। তাহলে মানুষ ফেলে, পিপল বিকাম কি করে, লেট ফর স্কুল, লেট ফর কিসের জন্য, স্কুল অফিস অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ক। মানে এই যে অফিস, স্কুল, অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে দেরি করে, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে কি করে দেরি করে। তাহলে আমরা কি লিখবো, এই যে দেরি করে,
লেট ফর, দেরি করে, লেট ফর। তাহলে কিসের জন্য? এই যে দেরি করা মানে কি, লেটের সাথে কি বসবে? পর বসবে, লেট ফর, দেরি করে। কিসের জন্য দেরি করে? স্কুল, এই যে স্কুল, অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে। তাহলে স্কুল ইংরেজি স্কুল, অফিস ইংরেজি অফিস, এন্ড মানে হচ্ছে, ও মানে হচ্ছে এন্ড, এবং থাকলো এন্ড লিখবেন, ও থাকলো এন্ড লিখবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ মানে কি? আদার ইম্পর্টেন্ট ওয়ার্ক। এই যে কাজ, কাজের লগে একটা এই কাজ যুক্ত হয়েছে, কাজে। কাজে মানে হচ্ছে অন্যান্য কাজের জন্য বোঝায়, সেজন্য আমরা এখানে এটার সাথে কি যুক্ত হয়েছে? পর যুক্ত হয়েছে। মনে রাখবেন, প্রিপজিশন সবসময় আগে যুক্ত হয়। এই সবগুলো শব্দের শেষে কি আছে? কাজে। এই কাজে থাকার কাজে মানে হচ্ছে কাজের সাথে এই কার যুক্ত হয়েছে, এই কারের জন্য আমি এখানে প্রিপজিশনটা পর ব্যবহার করলাম এই সবগুলো শব্দের আগে। আর দুটা সেন্টেন্স আছে আমার, আমরা এগুলো ছোট ছোট করে সমাধান করব। এই সমস্যা সমাধানের জন্য, এই সমস্যা সমাধানের জন্য, এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। এই সমস্যা সমাধানের জন্য, দেখো এই অংশগুলোকে আমি যদি একটা শব্দ বাদ দিয়ে আরেকটা শব্দ বলি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ হয় না। সবগুলোকে একসাথে বলতে হয় জন্য, এই সমস্যা সমাধানের জন্য, এই সমস্যা সমাধানের জন্য, টু সলভ দিস প্রবলেম। এটা পুরোটা ইংরেজি কি হবে? টু সলভ দিস প্রবলেম। এই ফ্রেজ গুলোকে মুখস্থ করে ফেলবে। এই সমস্যা সমাধানের জন্য, টু সলভ দিস প্রবলেম। সরকার কি, কাকে? সরকার কি। দেখুন, সরকারকে, তাহলে এটা ইংরেজি কি হবে? দা গভর্নমেন্ট। কে, কে নিবে? সরকার নিবে, সরকারকে। কি করতে হবে? যে আমরা এখন বার বলবো, উন্নত, উন্নত করতে হবে, উন্নত করতে হবে। তাহলে এটা ইংরেজি কি? শুড ইমপ্রুভ। আমরা সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে কি? সরকারকে, সাবজেক্ট আমরা লিখলাম। লেখার পরে আমরা বারটা লিখবে, বাকে বার কি? উন্নত করতে হবে, শুড ইমপ্রুভ। এরপরে আমরা লিখবো কি ইমপ্রুভ, উন্নত করতে হবে? রাস্তা ব্যবস্থাপনা, রোড ম্যানেজমেন্ট, রোড ম্যানেজমেন্ট। এতটুকু অংশ আমাদের শেষ। রাস্তা ব্যবস্থাপনা মানে কি? রোড ম্যানেজমেন্ট, এটা আমার শেষ। দেখার পর কি বলছে? আরো, আরো নির্মাণ, এই আরোর পরে কি? আরোর পরে ভার্ব লিখবো, নির্মাণ করতে হবে, আরো নির্মাণ করতে হবে। বিল্ড মোর ফ্লাইওভার্স। নির্মাণ করতে হবে মানে কি? বিল্ড, আরো, আরো ফ্লাইওভার, মোর ফ্লাইওভার্স। তারপর দেখেন, এবং, এবং ইংরেজি কি? এন্ড, এবং মানে এন্ড। কঠোরভাবে ট্রাফিক নিয়ম প্রয়োগ করতে হবে। দেখুন, প্রয়োগ করা, প্রয়োগ করা মানে হচ্ছে এনশিওর, বা অ্যাপ্লাইও লিখতে পারেন আপনি, এখানে অ্যাপ্লাই, অ্যাপ্লাই লিখতে পারেন, বা এনশিওর লিখতে পারেন। এনশিওর মানে নিশ্চিত করতে হবে বা প্রয়োগ করতে হবে। কি করতে হবে? কঠোরভাবে ট্রাফিক রুলস, মানে কঠোরভাবে এই যে ট্রাফিক নিয়ম, কঠোরভাবে ট্রাফিক নিয়ম আমাদের কি করতে হবে? প্রয়োগ করতে হবে। তাহলে কঠোরভাবে ট্রাফিক নিয়ম, এটা ইংরেজি কি? কঠোরভাবে মানে হচ্ছে স্ট্রিক্ট ট্রাফিক রুলস। বা এখানে এটাও বলতে পারেন এনশিওর ট্রাফিক রুলস স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি, এই স্ট্রিক্টটাকে অ্যাডভার্বও বানিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই, বাক্য সঠিক হবে। পরের অংশটা দেখেন, ট্রাফিক জ্যাম কমাতে জনসচেতনতাও অত্যন্ত প্রয়োজন। তাহলে আমি এখানে যদি বাক্যটা যদি দেখি, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে, এই পুরোটা কিন্তু একটা ফ্রেজ, এই পুরোটা, সরি, এটা একটা ক্লজ, পরের অংশ হচ্ছে আরেকটা ক্লজ, এখানে দুইটা ক্লজ আছে। ট্রাফিক জ্যাম কমাতে জনসচেতনতাও অত্যন্ত প্রয়োজন। এই যে জনসচেতনতা, এটা হচ্ছে আমার মূলত এই বাক্যের সাবজেক্ট। আমাকে কি করতে হবে? আমাকে এই বাক্য হচ্ছে, এই বাক্যে জনসচেতনতা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে আমি কি লিখবো? তার ইংরেজি পাবলিক অ্যাওয়ারনেস। এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, এক্ষেত্রে আমরা ভার্ব কি ইউজ করব? ইজ। কি? অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন ইংরেজি হচ্ছে অলসো নেসেসারি। কি? ট্রাফিক জ্যাম কমাতে, এই যে কমাতে, এটা কিন্তু একটা ইনফিনিটিভ, কমার সাথে কি আছে? ত আছে, তে আছে। তাহলে আমরা কি লিখবো? টু রিডিউস। কি রিডিউস করতে হবে? ট্রাফিক জ্যাম। তাহলে কি লিখবো? টু রিডিউস ট্রাফিক জ্যামস। এই অংশটা আমাদের শেষ। পরেরটা দেখেন, যাতে। আপনারা এখানে এন্ড ব্যবহার করতে পারবেন, এটা কম্পাউন্ড সেন্টেন্স মূলত।
আর যদি এটাকে বলেন যে আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখবো, তাহলে এন্ড ব্যবহার না করে এখানে সো দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি এন্ড, যাতে ইংরেজি এখানে এন্ড ব্যবহার করছে। তাহলে আমাদের শহরগুলো শান্তিপূর্ণ ও নিরাপদ হয়। আমাদের শহরগুলো, আমাদের শহরগুলো কি হয়, শান্তিপূর্ণ ও নিরাপদ হয়। তার মানে আমরা কি বলতে পারি, মেক আওয়ার সিটিজ, মানে আমাদের শহরগুলো, আওয়ার সিটিজ পিসফুল অ্যান্ড সেফ, মানে আমাদের শহরগুলো শান্তিপূর্ণ এবং যেন নিরাপদ হয়। এই যে হয় থাকলে, এই যে এটা আগাতে কি যুক্ত করবেন, মেক যুক্ত করবেন। এরকম সেন্টেন্স আমরা আরেকটা লিখছি। তার মানে মেক অর্থ সবসময় কিন্তু তৈরি করা এরকম না। তার মানে এখানে আপনি তৈরি করা অর্থে লিখলেও লিখতে পারেন, আমাদের শহরগুলো শান্তিপূর্ণ ও নিরাপদ হয় বা নিরাপদ হিসেবে তৈরি করা যায় এরকম। তাহলে আমরা কি বলবো, নিরাপদ হয়। ইংরেজি কি লিখবো এখানে, মেক। মেক বলতে বোঝাচ্ছে যে মানে এটাকে তৈরি করা, এর এভাবে কি করা যায়, যেন তৈরি করা, যাতে এভাবে তৈরি করা যায়। কিন্তু কাকে, আওয়ার সিটিজ, আমাদের শহরকে কি, পিসফুল অ্যান্ড সেফ, পিসফুল অ্যান্ড কি সেফ, আমাদের শহরগুলোকে শান্তিপূর্ণ ও নিরাপদ। ঠিক এইভাবে যদি আপনারা পড়েন বা লেখার প্র্যাকটিস করেন, একটা দুটা প্র্যাকটিস করলে কিন্তু হবে না। আপনারা এখন থেকে প্র্যাকটিস করতে থাকেন, 8 10টা 20টা, এভাবে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত আপনার মধ্যে ইমপ্রুভ হবে। আর ভোকাবুলারি যেগুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে। প্রচুর শব্দের অর্থ শিখবেন। শব্দের অর্থ শিখলে আপনারা এই বিষয়গুলো হচ্ছে খুব সহজেই করতে পারবেন। আপনাকে বাংলা যে শব্দগুলো থাকে এগুলোর ইংরেজি শিখবেন। এজন্য কিছু কৌশল বলে দিই। আমরা যখন বাংলা কথা বলি, বিভিন্ন কথা মনে মনে চিন্তা করবেন যে শব্দগুলোর, বাংলাতে যে শব্দগুলো বললাম তার ইংরেজি কি হইতে পারে। যদি মনে না থাকে বা না আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার নোট করে রাখবেন বাংলা শব্দগুলো, এরপরে তার ইংরেজিটা লিখবেন। যদি নিজে লিখতে না পারেন বা কোথাও থেকে খুঁজে না পান, ফোনে ডিকশনারি আছে ওইখানে ব্যবহার করতে পারেন। এটাও যদি না পারেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সেক্ষেত্রে আপনাদেরকে আমাকে বললে আমি ওই শব্দগুলোর ইংরেজিটা আপনাদেরকে বলে দিব। এভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এবং যদি আপনারা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনাদের বইতে যে প্যারাগ্রাফ গুলো আছে ওইগুলো আগে দেখবেন, এগুলো কিভাবে লিখছে, এগুলোর বাংলাটা কি, বাংলা আইডিয়া গুলো আগে নিবেন, নিয়ে পরে আপনি নিজের মতো করে লিখবেন। বাংলাগুলো আগে লিখবেন, লিখিয়ে এই বাক্যগুলোকে ইংরেজি করার চেষ্টা করবেন। যে বাক্যটা ইংরেজি করতে যায়, করতে পারবেন না, প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, সেই বাক্যটা হচ্ছে আমাকে জানাবেন। আমি সেক্ষেত্রে আপনাদেরকে এটা সুন্দরভাবে বুঝিয়ে দিব।